দ্বিতীয় খণ্ড, প্রথম অধ্যায়। রাত্রি দুপুর। শেষ ট্রাম গাড়িখানা অনেকক্ষণ আগে তার নড়বড়ে দেহখানা টেনে নিয়ে ফিরে গেছে ডিপোয়ে। জানালার সার্সির ওপরে চাঁদের এক ফালি ঠান্ডা আলো এসে পড়েছে। বিছানার ওপরে তারই আভা একটা আবছা আলোর চাদর বিছিয়ে দিয়েছে। ঘরের বাকি অংশটুকু আধা অন্ধকার। কোণের দিকের টেবিলটার উপর একটা ঠুলি পরানো ডেস্ক আলোর বৃত্তের নিচে বসে আছে রীতা, তার মোটা নোট বইটার সামনে। এটা তার রোজনামচা। পেন্সিলের সরু শিসটা তার লিখে চলেছে এই কথাগুলো। 24শে মে। আমার মনের কথাগুলোকে লিখে রাখবার জন্য আমি আরেকবার চেষ্টা করতে বসেছি। এই রোজনামচা লেখার ব্যাপারে আরেকবার একটা বড় রকমের ফাঁক পড়েছে। শেষবার লেখার পর 6 সপ্তাহ কেটে গেছে, কিন্তু উপায় ছিল না। রোজনামচা লেখার সময় পাই কোথায়? রাত্রির 12টা বেজে গেছে এখন। এদিকে এই আমি সমানে লিখে চলেছি, ঘুম আসছে না কিছুতেই। কমরেড সেগাল চলে যাবেন, কেন্দ্রীয় কমিটির হয়ে কাজ করবার জন্য যাচ্ছেন তিনি। খবরটা পেয়ে আমরা সবাই খুবই বিচলিত হয়ে পড়েছি। ভারী চমৎকার লোক আমাদের এই লাজার আলেক্সান্দ্রোভিচ। তার বন্ধুত্ব যে আমাদের পক্ষে কতখানি সেটা আমি এর আগে পর্যন্ত বুঝে উঠতে পারিনি। উনি চলে গেলে দ্বন্দ্বমূলক বস্তুবাদের ক্লাসটা ভেস্তে যেতে বাধ্য। আমাদের ছাত্ররা কতদূর এগিয়েছে হিসেব নেবার জন্য আমরা কাল তাঁর ওখানে রাত্রি প্রায় 1টা-1:30 অবধি ছিলাম। প্রাদেশিক কমসমল কমিটির সম্পাদক আকিম এসেছিল, আর সেই অসহ্য তুফতাটাও এসেছিল। ওই সব জানতাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারিনি। পার্টির ইতিহাস সম্বন্ধে একটা তর্ক উঠেছিল। সেগালের ছাত্র কোরচাগিন যখন তুফতাকে চমৎকার যুক্তি দিয়ে তর্কে হারিয়ে দিল, তখন ভারী খুশি হয়ে উঠেছিলেন তিনি। না, এই 2 মাস বৃথা যায়নি। এমন চমৎকার ফল যদি পাওয়া যায় তাহলে পরিশ্রম করবার জন্য কোনো ক্ষোভ থাকে না। কানাঘুষে শোনা যাচ্ছে ঝুকরাইকে নাকি সামরিক অঞ্চলের বিশেষ বিভাগে বদলি করা হচ্ছে, কি জানি কেন। লাজার আলেক্সান্দ্রোভিচ তার ছাত্রটির ভার আমাদের উপর দিয়ে বললেন, যে কাজটা শুরু করেছি তোমায় সেটা শেষ করতে হবে। কিছু দূর এগিয়ে গিয়ে থামলে চলবে না। দেখো রীতা, তুমি আর ও দুজনে দুজনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ছেলেটার মধ্যে এখনো খানিকটা শৃঙ্খলার অভাব আছে। ওর স্বভাবটা উদ্দাম রকমের, আবেগের উচ্ছ্বাসে পরিচালিত হবার সম্ভাবনা। আমার মনে হচ্ছে তুমি ওকে সবচেয়ে ভালোভাবে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে রীতা। আচ্ছা, আমার শুভেচ্ছা রইল। আমাকে মস্কোতে চিঠি লিখতে ভুলো না যেন। আজ সোলোমেনস্কি জেলা কমিটির জন্য কেন্দ্রীয় কমিটির থেকে একজন নতুন সম্পাদক পাঠানো হয়েছে। ঝার্কি তার নাম। সৈন্যদলে তাকে আমি চিনতাম। আজ দামিত্রি দুবাভা আসবে কোরচাগিনকে নিয়ে। দুবাভার একটু বর্ণনা করে দেবার চেষ্টা করে রাখা যাক। মাঝারি, শক্ত সমর্থ, পেশিবহুল। 1918 কমসমলে ঢুকেছে, 1920 থেকে পার্টি সভ্য। বিরোধী পক্ষ শ্রমিক দলে থাকার জন্য যে 3 জনকে প্রাদেশিক কমসমল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে সে একজন। তাকে কোনো কিছু শেখানো বড় শক্ত ব্যাপার ছিল। প্রত্যেক দিন অসংখ্য প্রশ্ন তুলে আসল বিষয়টা থেকে আমাদের সবাইকে অনেক দূরে সরিয়ে দিয়ে সে সমস্ত আলোচনাটাকে ভেস্তে দিত। সে আর আমার আরেক ছাত্রী ওলগা ইউরেনেভা মোটেই পড়াশোনায় এগোচ্ছিল না। ওদের মধ্যে প্রথম আলাপ পরিচয়ের দিনেই ওলগার আপাদমস্তক দেখে নিয়ে দুবাভা মন্তব্য করে বসল, তোমার সাজ পোশাকটা কিন্তু মোটেই ঠিক হয়নি খুকি। পরা উচিত ছিল পেছন দিকে চামড়ার পট্টি লাগানো প্যান্ট, নালওয়ালা জুতো, চওড়া বেড়ওয়ালা টুপি আর একটা তলোয়ার। এই পোশাকে তুমি না মেয়ে না মরদ। ওলগা অবশ্য এ ধরনের কথা সহ্য করবার পাত্রী নয়। আমাকেই শেষ পর্যন্ত থামাতে হলো। আমার মনে হয় দুবাভা কোরচাগিনের বন্ধু। আচ্ছা, আজ রাত্রির মতো এই পর্যন্ত। শুতে যাবার সময় হলো। জ্বলন্ত রোদে শুকনো মাটি খাঁ খাঁ করছে। রেলওয়ে প্ল্যাটফর্মগুলোর উপর দিয়ে ওভারব্রিজটার রেলিং তেতে আগুন হয়ে উঠেছে। গরমে ঘর্মাক্ত অবসন্ন শরীর নিয়ে মানুষগুলো ক্লান্তভাবে সাঁকোটায় উঠছে। এদের বেশিরভাগই ট্রেন যাত্রী নয়, রেলওয়ে অঞ্চলের লোক এরা। শহরে যাবার জন্য এরা এই সাঁকোটা ব্যবহার করে। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় পাভেল রীতাকে দেখতে পেল। ও তার আগেই স্টেশনে এসে গেছে। সাঁকোটা থেকে যারা নেমে আসছে
তাদের লক্ষ্য করছে। ওর কাছ থেকে গজ তিনেক দূরে পাভেল একটু থামল। রীতা দেখতে পায়নি তাকে। রীতার সম্বন্ধে পাভেলের সম্প্রতি যে নতুন আগ্রহটা জেগেছে, সেই আগ্রহ নিয়েই ওকে লক্ষ্য করতে লাগলো সে। ডোরা কাটা একটা ব্লাউজ আর সস্তা কাপড়ের ছোট একটা নীল রঙের স্কার্ট রীতার পরনে, কাঁধের ওপর ঝোলানো একটা নরম চামড়ার কুর্তা। এক ঝাঁকড়া এলোমেলো চুলের ফাঁকে রোদে পোড়া মুখখানা পেছন দিকে একটু হেলিয়ে ও দাঁড়িয়ে আছে। রোদের তেজে কুঁচকে গেছে চোখ। দেখতে দেখতে এই প্রথম কোর্চাগিনের মনে হলো তার বন্ধু আর শিক্ষক এই রীতা শুধুমাত্র প্রাদেশিক কমসোমল কমিটির একজন সদস্য নয়, আরো কিছু। কিন্তু এ ধরনের পাপ চিন্তাকে সে প্রশ্রয় দিচ্ছে বুঝতে পেরেই পাভেল নিজের উপর অত্যন্ত বিরক্ত হয়ে উঠল। রীতাকে ডাকলো সে। পুরো 1 ঘন্টা ধরে তোমার দিকে তাকিয়ে আছি, লক্ষ্যই করনি আমাকে, হেসে বলল পাভেল। চলো, আমাদের ট্রেন এসে গেছে। প্ল্যাটফর্মে ঢোকার দরজাটার দিকে এগিয়ে গেল তারা। কমসোমলের জেলা সম্মেলনে প্রতিনিধি হিসেবে রীতাকে ওদের প্রাদেশিক কমিটি আগের দিন মনোনীত করেছে, আর কোর্চাগিনকে যেতে হবে রীতার সহকারী হিসেবে। আপাতত তাদের অব্যবহিত সমস্যাটা হচ্ছে ট্রেনের চাপা। মোটেই সহজ নয় কাজটা। একেই তো ট্রেন যাতায়াত করে কচিত কখনো, যখন যায় তখন আবার গোটা স্টেশনটাকেই দখলে নিয়ে নেয় সর্বশক্তিমান 5 জনের কমিটি। এদের কাছ থেকে অনুমতিসূচক ছাড়পত্র না পেলে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয় না। প্ল্যাটফর্মে ঢোকার বা বেরোবার সমস্ত পথগুলো এই কমিটির লোকজন পাহারা দেয়। মানুষ বোঝাই হয়ে ট্রেনগুলো আসে। উদ্বিগ্ন যাত্রীদের অতি সামান্য অংশ মাত্র তাতে চাপতে পারে, কিন্তু আবার কবে দৈবাত কখন একটা ট্রেন এসে পড়বে এই ভরসায় কেউই আর দিনের পর দিন পড়ে থাকতে চায় না। সুতরাং প্ল্যাটফর্মে ঢোকার দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার লোক দুর্ভেদ্য কামরাগুলোতে গিয়ে চাপার আশায়। তখনকার দিনে স্টেশনগুলো সব আক্ষরিক অর্থেই জনতা জবরদখল করে নিত, আর কোনো কোনো ক্ষেত্রে রীতিমতো একটা দারুণ মারামারি পর্যন্ত হয়ে যেত। প্ল্যাটফর্মের প্রবেশ পথে যে ভিড় জমায়েত হয়েছে, তার মধ্যে দিয়ে বার কতক ঠেলে ঢোকার ব্যর্থ চেষ্টা করার পর পাভেল মালগুদামের পথটা দিয়ে রীতাকে সঙ্গে নিয়ে ভেতরে এলো। স্টেশনের এইসব আটঘাটগুলো পাভেল ভালোভাবেই জানে। 4 নম্বর কামরাটার কাছে অতি কষ্টে এসে পৌঁছালো তারা। কামরাটার দরজার সামনে একজন চেকা কমিটির লোক গরমে দারুণ ঘামতে ঘামতে ভিড় ঠেকাচ্ছে আর অনবরতে বলে চলেছে, গাড়ি ভর্তি হয়ে গেছে, পেছনের জোরের ওপর কিংবা ছাদে চড়ে যাওয়াটা বেআইনি। ক্রুদ্ধ নাগরিকেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে কমিটির দেওয়া টিকিটগুলো তার নাকের সামনে উঁচিয়ে ধরছে। ক্রুদ্ধ গালাগাল, চেঁচামেচি আর প্রচন্ড ধাক্কাধাক্কি চলছে প্রত্যেকটি কামরায়। পাভেল বুঝতে পারল চিরাচরিত রীতিতে ট্রেনে চাপা অসম্ভব, কিন্তু চাপতেই হবে, নইলে সম্মেলনটাই বাতিল হয়ে যাবে। রীতাকে একপাশে টেনে এনে সে তার কার্যক্রমটা ছকে নিল। গাড়িটার ভেতরে ঠেলে ঢুকে একটা জানলা খুলে ফেলে সে তার ফাঁক দিয়ে রীতাকে ভেতরে উঠে আসতে সাহায্য করবে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার ওই কুর্তাটা আমাকে দাও, এটা যে কোনো পরিচয়পত্রের চেয়ে ভালো। কুর্তাটা পরে নিয়ে পাভেল তার রিভলভারটা পকেটে এমনভাবে পুরে নিল যাতে সেটার হাতল আর ঝোলাবার দড়িটা বাইরে থেকে দেখা যায়। রীতার জিম্মায় জিনিসপত্রগুলো রেখে কামরাটার দরজায় গিয়ে উত্তেজিত ট্রেন যাত্রীদের দঙ্গলটা কনুইয়ের গুঁতোয় ঠেলে সরিয়ে দরজার হাতলটা মুঠোর মধ্যে ধরে ফেলল। এই কমরেড, ঢুকছো কোথায়? একটা অগ্রাহ্যের ভাব দেখিয়ে পাভেল ঘাড় ফিরিয়ে গাঁট্টা গোঁট্টা চেকার লোকটির দিকে তাকালো। আমি এই অঞ্চলের বিশেষ বিভাগের লোক। এই গাড়ির সব যাত্রীদের কাছে কমিটির টিকিট দেওয়া আছে কিনা দেখতে চাই। এমন স্বরে সে কথাগুলো বলল যাতে তার এ কাজ করার অধিকার সম্বন্ধে আর কোনো সন্দেহই রইল না। চেকার লোকটি এক নজরে পাভেলের পকেটের দিকে তাকিয়ে ঘামে ভেজা কপালটা জামার হাতায় মুছে নিয়ে ক্লান্তভাবে বলল, ঢুকতে যদি পারো তো যাও। হাত দিয়ে কাঁধ দিয়ে ঠেলে মাঝে মাঝে আশপাশে 2-4টে ঘুষি চালিয়ে ওপরের তাকে ওঠার হাতলটা ধরে মাঝের পথটুকুতে যে যাত্রীরা তাদের মোট ঘাটের উপর গেড়ে বসেছিল তাদের ওপর দিয়ে বেয়ে ওঠার চেষ্টা করতে করতে পাভেল গাড়িটার মাঝখান দিয়ে নিজের পথ করে নিল। চারদিক থেকে তার উপরে যে গালাগালির বর্ষণ চলল তা গ্রাহ্যও করল না। দুপাশে বসার জায়গার মাঝখানটার পথটুকুতে জায়গা করে নেবার সময় দৈবক্রমে পাভেলের পা থেকে গিয়েছিল একজন মোটাসোটা মহিলার হাঁটুর সঙ্গে। সে চিৎকার করে উঠল, মলোজা, চোখ মেরে দেখিস না কোথায় পা রাখছিস? বিরাট একটা সবজি তেলের টিন
দুই হাঁটুর মাঝে চেপে ধরে কোনো ক্রমে তার তিনমণি দেহখানাকে বেঞ্চিটার এক প্রান্তে গুঁজে দেবার ব্যবস্থা করেছিল। এইরকম সব টিনের বাক্স, ক্যানেস্তারা, বস্তা আর ঝুড়িতে বোঝাই হয়ে আছে প্রত্যেকটা তাক। কামরাটার মধ্যে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। গালাগালির দিকে ভ্রুক্ষেপ না করে পাভেল মহিলাটির কাছে দাবি জানালো, দেখি তো আপনার টিকিটখানা। কি? খেঁকিয়ে উঠল মহিলাটি এই অবাঞ্ছনীয় টিকিট পরীক্ষকটির দিকে। ওপরের তাকটা থেকে একটা মাথা বেরিয়ে এলো আর একটা বিশ্রী কর্কশ গলা শোনা গেল, ভাস্কা, এ বেটা আবার এখানে কি করতে এলো? দিয়ে দাও দেখি ওকে দু একখানা জমের বাড়ির টিকিট। পাভেলের ঠিক মাথার ওপরেই আবির্ভূত হলো একটা বিরাট দেহ আর লোমশ বুক। স্পষ্টতই এই লোকটাই ভাস্কা। এক জোড়া রক্তাক্ত চোখে গরুর মতো নিষ্পলক চাউনিতে সে তাকিয়ে আছে পাভেলের দিকে। ছেড়ে দাও না মেয়ে ছেলেটিকে, আবার টিকিট চাও কেন? পাশের ওপরের তাক থেকে চার জোড়া পা ঝুলছে। এই পা জোড়াগুলির মালিক যারা, তারা পরস্পরের কাঁধে হাত রেখে সশব্দে সূর্যমুখী ফুলের বিচি চিবোচ্ছে। এদের মুখে এক নজর তাকিয়েই পাভেল বুঝে নিল এরা কারা। খাবার জিনিসের চোরা কারবারি হাঙরের একটা দল। ঝানু জোচ্চোর গোটা দেশটা ট্রেনে চেপে ঘুরে বেড়ায় আর এক জায়গা থেকে খাবার জিনিসপত্র নিয়ে গিয়ে অন্য জায়গায় ফাটকা দরে বিক্রি করে দেয়। এদের সঙ্গে বকবক করে নষ্ট করার মতো সময় পাভেলের হাতে নেই। যে করে হোক রীতাকে তার ভেতরে নিয়ে আসা চাই। এটা কার বাক্স? জানলাটার নিচে রাখা কাঠের একটা বাক্স দেখিয়ে পাভেল একজন রেল কর্মচারীর পোশাক পরা বয়স্ক লোককে জিজ্ঞেস করল। বাদামি রঙের মোজা পরা এক জোড়া মোটাসোটা পায়ের দিকে দেখিয়ে লোকটা বলল, ওই মেয়েটির। জানলা খুলতে হবে, অথচ ওই বাক্সটা পথ আটকে রেখেছে। কোনো দিকে সরাবার জায়গা নেই দেখে পাভেল বাক্সটাকে নিয়ে ওপরের তাকে বসে থাকা তার মালিকের হাতেই তুলে দিল। একটু ধরুন এটা দয়া করে, জানলাটা খুলবো। খেঁদানাক স্ত্রীলোকটি হাঁটুর উপর বাক্সটা বসিয়ে দিতেই সে চিৎকার করে উঠল, অন্যের জিনিসে হাত দিয়ে না বলে দিচ্ছি। পাশে বসা লোকটিকে সে বলে উঠল, এই মোৎকা, কি আরম্ভ করেছে লোকটা, দেখো দেখি। সেই লোকটা পাভেলের পিঠের ওপর তার স্যান্ডেল পরা পায়ের একটা গুঁতো মারল। দেখো হে, আরেক ঘা বসাবার আগেই কেটে পড়ো এখান থেকে। পাভেল নিঃশব্দে সহ্য করে গেল লাথিটা। জানালাটা খোলার দিকেই তার সমস্ত মনোযোগ। রেল কর্মচারীটিকে সে বলল, আরেকটু সরে বসুন দয়া করে। পাভেল একটা ক্যানেস্তারা সরিয়ে দিতেই জানলার সামনেটা ফাঁকা হয়ে গেল। নিচে প্ল্যাটফর্মের উপর রীতা। তাড়াতাড়ি সে তার ব্যাগটা পাভেলের হাতে তুলে দিল। সবজি তেলের টিনওয়ালা সেই মোটা মেয়েটির হাঁটুর উপরে ব্যাগটা ছুঁড়ে দিয়ে পাভেল নিচু হয়ে রীতার হাত ধরে টেনে তাকে ভেতরে তুলল। প্ল্যাটফর্মের প্রহরীটি এই আইন লঙ্ঘনটুকু লক্ষ্য করবার আগেই রীতা ভেতরে ঢুকে গেছে। প্রহরীটি কিছু না করতে পেরে বাইরে থেকে গালাগাল করতে লাগলো। রীতা ঢুকতেই ওই ফাটকাবাজের দলটা এমন বিশ্রী একটা হইহল্লা তুলল যে হঠাৎ ঘাবড়ে গেল রীতা। মেঝের ওপর দাঁড়াবার জায়গাটুকু পর্যন্ত নেই। নিচের বেঞ্চিটার এক প্রান্তে কোনো ক্রমে পা দুটো রাখার মতো জায়গা করে নিয়ে রীতা ওর ওপরের তাকটা ধরে দাঁড়িয়ে রইল। চারিদিকে কুৎসিত গালাগাল। ওপর থেকে সেই বিশ্রী গলার ভাঙা আওয়াজটা শোনা গেল, কাণ্ড দেখো শুয়োরটার, নিজে ঢুকে গিয়ে আবার পেছন পেছন ওর মাঠটাকেও টেনে তুললো। ওপর থেকে একটা গলা বলে উঠল, মোৎকা, দাও তো ওর নাকের ওপর একটা গোস্তা বসিয়ে। স্ত্রীলোকটি যথাসাধ্য চেষ্টা করছিল পাভেলের মাথার উপরে তার কাঠের বাক্সটা খাড়া বসিয়ে রাখার জন্য। কামরাটায় এই দুটি নতুন আগন্তুকের চারিদিকে ঘিরে রয়েছে এক সার শয়তানিতে ভরা বর্বর মুখ। রীতাকে যে এহেন একটা অবস্থার মধ্যে এনে ফেলতে হয়েছে তার জন্য পাভেলের দুঃখই হলো, কিন্তু যা হোক করে মানিয়ে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। মোৎকা বলে যে লোকটিকে ডাকা হয়েছিল তার দিকে ফিরে পাভেল বলল, দাঁড়াবার জায়গাটা থেকে আপনার বস্তাগুলো সরিয়ে নিয়ে এই কমরেডকে একটু জায়গা দিন। কিন্তু উত্তরে লোকটা এমন কুৎসিত একটা গালাগাল দিয়ে উঠল যে রাগে সর্বাঙ্গ জ্বলে গেল পাভেলের। ডান চোখের ভুরুর ওপরকার রগটা তার যন্ত্রণায় দপদপ করতে লাগলো। শয়তান লোকটাকে সে বলে উঠল, দাঁড়াও বদমাইশ, এর ফল পাইয়ে দিচ্ছি তোমায়। কিন্তু উত্তরে শুধু একটা লাথি উপর থেকে নেমে এলো তার মাথায়। বেশ করেছো ভাস্কা, লাগাও আর একটা গুঁতো। চারদিক থেকে সমর্থনের চিৎকার উঠল। শেষ পর্যন্ত পাভেল তার আত্মসংযম হারালো এবং এসব ক্ষেত্রে বরাবরের মতোই তার করণীয়গুলোকে সে একটা সুনির্দিষ্ট দ্রুত গতিতে করে গেল।
চিৎকার করে উঠল সে, বেজম্মা ফাটকাবাজ যত সব, পার পেয়ে যাবি ভেবেছিস? আর অতি সহজ তৎপরতার সঙ্গে উপরের তাকে উঠে গিয়েই মোৎকার টেরা চোখো হেড়ে মুখের উপর ঝাড়লো একটা প্রচন্ড ঘুষি। এত জোরে মেরেছিল ঘুষিটা যে ফাটকাবাজ লোকটা অন্য যাত্রীদের মাথার উপর দিয়ে গিয়ে গড়িয়ে পড়লো বেঞ্চির ফাঁকের জায়গাটাতে। বেরো এখান থেকে শুয়োর, নইলে গুলি করে মারবো তোদের গোটা দলটাকে। ওদের চারজনের নাকের সামনে রিভলভারটা বাগিয়ে ধরে পাগলের মতো চিৎকার করে উঠল পাভেল। এবারে একেবারে উল্টে গেল অবস্থাটা। কোর্চাগিনকে কেউ আক্রমণ করলেই রিতাও যাতে সঙ্গে সঙ্গে গুলি চালাতে পারে তার জন্য তৈরি হয়ে সে ঘটনাটার উপর সতর্ক নজর রেখেছে। ওপরের ট্রাকটা দ্রুত খালি হয়ে গেল। ফাটকাবাজের দলটা তাড়াতাড়ি সরে পড়ল পাশের কামরাটায়। ওপরের খালি ট্রাকটায় রিতাকে উঠে যেতে সাহায্য করার সময় পাভেল ফিসফিসিয়ে বলল, তুমি থাকো এখানে, এই লোকগুলোর কি করা যায় একবার দেখে আসি। তাকে আটকাবার চেষ্টা করলো রিতা। আবার ওদের সঙ্গে মারামারি করতে চললে নাকি? না, পাভেল আশ্বস্ত করলো তাকে, এক্ষুনি আসছি। জানালাটা খুলে আবার সে তার ফাঁক গলিয়ে নেমে এলো প্ল্যাটফর্মে। 2-1 মিনিটের মধ্যেই সে তার ভূতপূর্ব ওপরওয়ালা যানবাহন চলাচল বিভাগের বার্মেস্টের সঙ্গে দেখা করল। ল্যাটভিয়ার এই লোকটি তার সব কথা শোনার পর হুকুম দিল গোটা গাড়িটা খালি করে দিয়ে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করে নিতে হবে। চাপা ক্রোধের সঙ্গে বার্মেস্টের বলল, আমিও ঠিক এই কথাই বলছিলাম। ট্রেনগুলো সব এই স্টেশনে এসে পৌঁছানোর আগেই ফাটকাবাজদের দলে বোঝাই হয়ে চলে আসে। চেকা কমিটির 10 জন লোকের দল একটা গাড়িকে খালি করে দিল। পাভেল তার ভূতপূর্ব কাজের দায়িত্ব নিয়ে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করার কাজে সাহায্য করতে লাগলো। সে তার আগেকার চেকা কমরেডদের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন করেনি। কমসমলের সম্পাদক হিসেবে পাভেল সেখানকার শ্রেষ্ঠ কয়েকজন কর্মীকে এখানে কাজ করবার জন্য পাঠিয়েছিল। যাত্রীদের মধ্যে থেকে বাজে লোকেদের বের করে দেবার পর পাভেল রিতার কাছে ফিরে এলো। এবারে গাড়িটায় চেপে যারা চলেছে তারা সম্পূর্ণ অন্য এক ধরনের যাত্রী দল, লাল ফৌজের লোক আর অফিস কারখানার কর্মী, যারা সরকারি কাজে বা দরকারি কাজে চলেছে। কামরার এক কোণে ওপরের তাকে বসেছে রিতা আর পাভেল, কিন্তু খবরের কাগজের বান্ডিলেই তাকটার এতটা জায়গা জুড়ে গেছে যে শুধু রিতার শোবার মতো জায়গাটুকুই আছে। ঠিক আছে, বলল রিতা, কোনো রকমে কুলিয়ে নেব আমরা। শেষ পর্যন্ত চলতে শুরু করেছে ট্রেনটা। ধীরে ধীরে গাড়িটা স্টেশনের বাইরে গড়িয়ে চলেছে। এমন সময় 2-1 মুহূর্তের জন্য ওরা দুজনে দেখতে পেল প্ল্যাটফর্মে এক বান্ডিল থলের ওপরে সেই মোটা স্ত্রীলোকটি বসে রয়েছে। তার চেঁচানি ওদের কানে গেল, ওরে মানকা, আমার তেলের টিনটা গেল কোথায়? কোণঠাসা হয়ে জায়গাটুকুর মধ্যে বসেছে পাভেল আর রিতা। খবরের কাগজের বান্ডিলগুলো ওদের আড়াল করেছে অন্যান্য সহযাত্রীদের দৃষ্টি থেকে। আপেল আর রুটির টুকরো চিবোতে চিবোতে ওরা ওদের যাত্রারম্ভের ঘটনাটা বলাবলি করছে আর হাসছে, যদিও ঘটনাটা মোটেই হাস্যকর নয়। গড়িয়ে গড়িয়ে চলেছে ট্রেনটা। যতটা বইতে পারা সম্ভব তার চেয়ে ঢের বেশি যাত্রী বোঝাই হয়ে কামরাগুলো ক্যাঁচ ক্যাঁচ করে আর্তনাদ তুলছে, আর রেলের প্রত্যেকটি জোড়ের মুখে একবার করে ভয়ানক রকম ভাবে কেঁপে উঠছে। কামরার মধ্যে গোধূলির ঘন নীল আলো নামলো জানালার ফাঁকে। তারপর রাত্রি এসে অন্ধকারে ঢেকে দিল গাড়িটাকে। ক্লান্ত হয়ে পড়েছিল রিতা। ব্যাগটার উপর মাথা রেখে ঝিমুচ্ছে সে। তাকটার ধারে বসে পাভেল সিগারেট খাচ্ছে। সেও ক্লান্ত, কিন্তু শোবার জায়গা নেই। খোলা জানালা দিয়ে রাত্রির তাজা হাওয়া ঢুকছে। হঠাৎ একটা ঝাঁকুনিতে রিতা জেগে উঠে অন্ধকারে পাভেলের সিগারেটের লাল আভা দেখতে পেল। এই স্বভাব পাভেলের, ওর অসুবিধে ঘটানোর চেয়ে সে বরং গোটা রাত বসেই কাটাবে। হালকা স্বরে ও বলল, কমরেড কোর্চাগিন, ওসব বুর্জোয়া কুসংস্কার ছেড়ে শুয়ে পড়ো। বাধ্যভাবে পাভেল ওর পাশে শুয়ে পড়ে আরাম করে তার ধরে ওঠা পা দুটো বিছিয়ে দিল। কাল অনেক কাজ আছে আমাদের, সুতরাং ঘুমিয়ে নেবার চেষ্টা করো, ডান পিঠে কোথাকার। নির্ভরতার সঙ্গে রিতা ওর গলা জড়িয়ে ধরল। পাভেল নিজের গালের উপরে অনুভব করল রিতার চুলের স্পর্শ। পাভেলের কাছে রিতা অতি পবিত্র। পাভেলের সে বন্ধু, কমরেড, রাজনৈতিক শিক্ষক, কিন্তু সে আবার নারীও বটে। এ সম্বন্ধে পাভেল প্রথম সচেতন হয়ে ওঠে সেই রেল সাঁকোটার কাছে,
এবং এই জন্যই রিতার বাহুবন্ধন তাকে এখন এতটা বিচলিত করে তুলেছে। রিতার গভীর আর নিয়মিত নিঃশ্বাস অনুভব করছে পাভেল। তার খুব কাছাকাছি এক জায়গায় রিতার ঠোঁট দুটি। এই নৈকট্য তার মনে একটা তীব্র কামনা জাগালো সেই ঠোঁট দুটি স্পর্শ পাওয়ার জন্য। প্রাণপণ চেষ্টায় উত্তেজনাটাকে দমন করলো সে। অন্ধকারের মধ্যে মৃদু হাসল রিতা, যেন পাভেলের মনোভাবকে আন্দাজ করি। প্রেমের আবেগ ভরা আনন্দ আর বিচ্ছেদের বেদনা, এই দুয়েরই অভিজ্ঞতা তার ইতিমধ্যেই হয়েছে। দুজন বলশেভিককে সে ভালোবেসেছে। বলশেভিক বিরোধী সৈন্যদের গুলি এসে সেই দুজনকেই ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে। এদের মধ্যে একজন ছিল বিরাট দেহ, সুন্দর, সুপুরুষ, একটা ফৌজি দলের কমান্ডার। অপরজন উজ্জ্বল নীল চোখ একটি তরুণ। চাকার নিয়মিত ছন্দের দোলায় পাভেল অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইঞ্জিনের তীব্র সিটিটা না বেজে ওঠা পর্যন্ত তার ঘুম ভাঙল না। প্রতিদিনই গভীর রাত্রি পর্যন্ত কাজে ব্যস্ত থাকতে হয় রিতাকে, তাই রোজনামচা লেখার সময় প্রায়ই সে পায় না। কিছুদিন বাদ যাবার পর আরো কতগুলো ছোট ছোট লেখা দেখা গেল তার রোজনামচার পাতায়। 11ই আগস্ট, প্রাদেশিক সম্মেলন শেষ হয়েছে। আকিম, মিকাইলো এবং আরো জানকতক খারকভে গেছে সারা ইউক্রেন সম্মেলনে। আমার উপর লেখালেখির কাজের ভারগুলো দিয়ে গেছে। প্রাদেশিক কমিটিতে কাজ করবার জন্য দুবাভা আর পাভেলকে পাঠানো হয়েছে। দমিত্রিকে পেচার্স্ক জেলা কমিটির সম্পাদক করে দেবার পর থেকে তার পড়াশোনার ক্লাসে আসা বন্ধ হয়ে গেছে। একগাদা কাজের মধ্যে ডুবে গেছে সে। পাভেল খানিকটা পড়াশোনা করবার চেষ্টা করে বটে, কিন্তু বিশেষ কিছু করে উঠতে পারছি না আমরা। কারণ হয় আমি ভয়ানক ব্যস্ত থাকি, আর না হয় তাকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে কোথাও পাঠানো হয়। রেলপথের অবস্থাটায় ইদানিং এমন সংকট দেখা দিয়েছে যে কমসমলের কর্মীদের সেখানে কাজ করবার জন্য অনবরত দলে দলে নিয়ে নেওয়া হচ্ছে। ঝাড়কি কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কমসমলের ছেলেদের অন্য কাজে নিয়ে নেওয়া হচ্ছে বলে সে অভিযোগ করছিল, আর বলেছিল তাদের নিজেদের কাজের জন্য ওদের ভীষণ দরকার। 23শে আগস্ট, আজ যখন বারান্দাটা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ম্যানেজারের দপ্তরের বাইরে পানক্রাতভ আর আরেকজন লোকের সঙ্গে পাভেল দাঁড়িয়ে আছে। আরেকটু কাছাকাছি আসতেই শুনলাম পাভেল বলছে, এইসব গদিয়ান লোকগুলোকে গুলি করা উচিত। লোকটা বলে কিনা, আমাদের হুকুম বাতিল করে দেবার কোনো অধিকার তোমাদের নেই। রেলওয়ের জ্বালানি কাঠ সংগ্রহকারী কমিটি হচ্ছে এখানকার কর্তা। কমসমলের ছেলেদের এ ব্যাপারের মধ্যে না আসাই ভালো। লোকটার আস্পর্ধাটা যদি দেখতে একবার, গোটা জায়গাটাই এই এদেরই মতো সব পরগাছায় ভর্তি। অত্যন্ত কুৎসিত একটা কথা বলে সে তার বক্তব্য শেষ করলো। পানক্রাতভ আমাকে দেখতে পেয়ে ওর গা টিপল। ঘুরে দাঁড়িয়ে পাভেল আমাকে দেখেই বিবর্ণ মুখে আমার সঙ্গে চোখাচোখি না করেই চলে গেল। এখন আরো বেশ কিছুদিন আমার কাছে ঘেঁষবে না। ও জানে খারাপ কথা আমি সহ্য করব না। 27শে আগস্ট, আমাদের বুড়ো সভ্যদের মধ্যে নিজেদের একটা আলোচনা বৈঠক হয়েছে। অবস্থাটা ক্রমশই খুব গুরুতর হয়ে উঠছে। এখনই আমি খুব বিশদভাবে খুঁটিনাটি সবকিছু লিখে উঠতে পারছি না। আঞ্চলিক সম্মেলন থেকে আকিম ফিরে এসেছে। দেখে মনে হলো ও খুবই দুশ্চিন্তাগ্রস্ত। গতকাল আরেকখানা মাল সরবরাহের গাড়ি লাইনচ্যুত হয়েছে। এই রোজনামচা লিখে রাখার চেষ্টা আর করে উঠতে পারবো বলে আমার মনে হচ্ছে না। ইতিমধ্যেই এটা বেশ খানিকটা এলোমেলো হয়ে পড়েছে। আমি কোর্চাগিনের আসার অপেক্ষায় আছি। সেদিন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। বলল ও আর ঝাড়কি 5 জন সভ্যকে নিয়ে একটা কমিউন সংগঠিত করে তুলছে। একদিন রেল কারখানায় কাজ করবার সময় টেলিফোনে পাভেলের ডাক এলো। রিতা ডাকছে। সেদিন সন্ধ্যের দিকে ওর কোনো কাজ নেই, তাই ও প্রস্তাব করেছে প্যারি কমিউনের পরাজয়ের কারণ সম্বন্ধে তারা যে অধ্যায়টা পড়া শুরু করেছিল সেটা শেষ করে ফেলবে। ইউনিভার্সিটি স্ট্রিটে রিতার বাড়ির কাছাকাছি এসে পাভেল ওপরের দিকে তাকিয়ে তার জানলায় আলো দেখতে পেল। উপরে দ্রুত উঠে এসে সে বরাবরের মতো একটু দরজা ঠুকেই ভিতরে ঢুকল। ঘরের মধ্যে বিছানাটার ওপরে, যে বিছানায় কোনো তরুণ কমরেডকে মুহূর্তের জন্য পর্যন্ত বসতে দেওয়া হতো না, শুয়ে আছে একজন সৈনিকের উর্দি পরা লোক। টেবিলের উপরে একটা রিভলভার, বোচকা আর একটা লাল তারকা চিহ্নিত টুপি। পাভেলের অপরিচিত এই লোকটাকে নিবিড়ভাবে 2 হাতে জড়িয়ে পাশে বসে আছে রিতা।
ঘনিষ্ঠ আলাপে ব্যস্ত ওরা দুজন। এমন সময় পাভেল ঢুকতেই রীতা উজ্জ্বল মুখে তাকালো তার দিকে। রীতার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো লোকটা। তার সঙ্গে করমর্দন করে রীতা বলল, পাভেল, এই হচ্ছে ডেভিড উস্তিনোভিচ। বলে লোকটা পাভেলের হাত আনন্দের সঙ্গে চেপে ধরে। খুশির হাসি হেসে রীতা বলল, বেশ একটু অপ্রত্যাশিতভাবেই এসে পড়েছে ও। পাভেল নিষ্পৃহভাবে এই আগন্তুকটির সঙ্গে করমর্দন করল। তার চোখে একটা বিরক্তির ঝিলিক খেলে গেল। লোকটার কর্তার হাতার উপর পরপর 4টে পটি বসানো চিহ্ন লক্ষ্য করল সে। ছোট সৈন্যবাহিনীর অধিনায়কের চিহ্ন এটা। রীতা কিছু বলতে যাবে, এমন সময় পাভেল তাকে বাধা দিল। আমি তোমাকে বলে যেতেই এসেছিলাম, আজ সন্ধে জাহাজ ঘাটার ওদিকে আমি কাঠ বোঝাই করার কাজে ব্যস্ত থাকব। তাছাড়া তোমার কাছে তো একজন দেখা করতে এসছেন দেখছি। আচ্ছা চলি তাহলে, ছেলেরা আমার জন্য নিচে অপেক্ষা করছে। বলেই যেমন হঠাৎ সে এসে পড়েছিল, তেমনি আবার হঠাৎ সে বেরিয়ে গেল। এরা ওর সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ শুনতে পেল। তারপর বাইরের দরজা সশব্দে বন্ধ হয়ে গিয়ে আবার সব নিস্তব্ধ হয়ে গেল। ডেভিডের সপ্রশ্ন চোখের দিকে তাকিয়ে রীতা ইতস্তত করে বলল, কি একটা যেন কিছু হয়েছে ওর। সাঁকোটার নিচে ওখানে একটা রেল ইঞ্জিন গভীর দীর্ঘশ্বাস ছেড়ে তার বিরাট বলিষ্ঠ হৃৎপিণ্ডটার ভেতর থেকে বের করে দিয়েছে এক ঝাঁক সোনালী আগুনের ফুলকি। অদ্ভুত আর অপরূপ নাচের ভঙ্গিতে ফুলকিগুলো হাওয়ায় ভেসে ওপরে উঠে গিয়ে ধোঁয়ার আড়াল হয়ে গেল। রেলিংটার গায়ে ভর দিয়ে পাভেল তাকিয়ে রইল রেল পয়েন্টের উপর সিগন্যালের রঙিন আলোগুলোর মিটমিটানির দিকে। চোখ কুঁচকে তাকিয়ে নিজের মনে মনে কথা বলতে লাগলো সে। এইটা তো কিছুতেই বুঝতে পারছি না কমরেড কোর্চাগিন, যে রীতার স্বামী আছে আবিষ্কার করে তুমি এত আঘাত পেলে কেন? নেই যে সে কথা কি রীতা তোমায় বলেছিল কখনো? আর থাকলেই বা তোমার তাতে কি? এভাবে নিচ্ছ কেন ব্যাপারটাকে? তুমি ভেবেছিলে কমরেড যে তোমাদের মধ্যে সম্পর্কটা একটা সম্পূর্ণ কামনাহীন আদর্শ বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়। এরকম ধারণাটা গড়ে উঠতে দিলে কি করে? নিজেকে তীব্র ব্যঙ্গ করে বলে উঠল সে মনে মনে, কিন্তু ও যদি রীতার স্বামী না হয়? ডেভিড উস্তিনোভিচ ওর ভাই বা কাকাও তো হতে পারে। সেক্ষেত্রে তুমি লোকটার প্রতি অবিচার করেছো। আহাম্মক কোথাকার! অন্য যে কোনো শুয়োরের চেয়ে তুমি ভালো কিসে? লোকটা ওর ভাই কিনা জানাটা খুবই সহজ। মনে করো ডেভিডকে শেষ পর্যন্ত ওর ভাই বা কাকা বলে জানা গেল, তখন এই ব্যবহারের পর তুমি রীতার সামনে দাঁড়াবে কোন মুখে? না, ওর সঙ্গে দেখাশোনা বন্ধ করতেই হবে তোমায়। ইঞ্জিনের একটা তীব্র সিটির আওয়াজ এসে বাধা দিল তার চিন্তায়। দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার সময় হলো। যথেষ্ট হয়েছে এসব বাজে চিন্তা। রেলকর্মীরা যেখানে থাকে সেই অঞ্চলটাকে বলা হয় সোলোমেনকুপ। এখানে 5 জন তরুণ মিলে একটা ক্ষুদে কমিউন গড়েছে। এরা হচ্ছে ঝার্কি, পাভেল, ক্লাভিচেক নামে একজন ফুর্তিবাজ সুন্দর চুলওয়ালা চেক ছেলে, রেল কারখানা কমসমলের সম্পাদক নিকোলাই ওকুনেভ, আর স্তেপান আর্তিকুন নামে একজন বয়লার মেরামতি মিস্ত্রি, যে ইদানিং রেলওয়ে চেকা কমিটিতে কাজ করছে। একখানা ঘর জোগাড় করে নিয়েছে ওরা। 3 দিন ধরে সমস্ত অবসরের সময়টুকু তারা ঝাড়পোঁছ করে, চুনকাম করে আর ছবি এঁকে দেওয়াল সাজিয়ে কাটিয়েছে। বালতি নিয়ে তারা এতবার দৌড়দৌড়ি করেছে যে পড়শিরা ভাবতে শুরু করেছিল যে বাড়িটায় আগুনই লেগে গেছে বুঝি। নিজেদের জন্য দেওয়ালে আটকানো খাটিয়া বানিয়ে নিল ওরা। সামনের বাগানটা থেকে ম্যাপেল গাছের পাতায় ভর্তি তোষক তৈরি করে নিল। তারপর চতুর্থ দিনে দেওয়ালে লটকানো পেত্রোভস্কির একটা ছবি আর বিরাট একটা মানচিত্রে সজ্জিত হয়ে ঘরটা একেবারে আক্ষরিক অর্থেই পরিচ্ছন্নতায় ঝকঝক করতে লাগলো। জানলা দুটোর ফাঁকে ফাঁকে একটা তাক উঁচু পর্যন্ত বইয়ের সারিতে সাজানো। দুটো কাঠের বাক্সের উপর মোটা শক্ত কাগজ বসিয়ে নিয়ে চেয়ারের কাজ চালিয়ে নেওয়া হয়েছে। আরেকটু বড় আরেকটা বাক্স দেওয়াল আলমারি হিসেবে কাজে লাগছে। ঘরের মাঝখানে বিলিয়ার্ড খেলার একটা বিরাট টেবিল, তার ওপরকার কাপড়টা নেই। ঘরের বাসিন্দারা এটাকে নিজেদের কাঁধে চাপিয়ে বয়ে এনেছে মালগুদাম থেকে। দিনের বেলায় এটা টেবিল হিসেবে ব্যবহৃত হয়, রাত্রে ক্লাভিচেক এটার উপর শোয়। এই 5 জন ছেলের প্রত্যেকেই নিজের নিজের যা কিছু জিনিসপত্র সব নিয়ে এলো।
বাস্তব বুদ্ধি সম্পন্ন ক্লাবিচেক এইসব কমিউনের জিনিসপত্রের একটা ফর্দ বানিয়ে ফেলেছে। সে ফর্দটাকে টাঙিয়ে দিতে চেয়েছিল, কিন্তু অন্যেরা তাতে আপত্তি জানালো। ঘরের সমস্ত জিনিসপত্র 5 জনের সাধারণ সম্পত্তি বলে ঘোষণা করা হলো। রোজগার, খাবার এবং বাড়ি থেকে মাঝে মাঝে যেসব জিনিস আসে সবই সমান ভাগে ভাগ হয়ে যায়। একমাত্র ব্যক্তিগত সম্পত্তি বলতে যার যার হাতিয়ারগুলো। সর্ববাদী সম্মতভাবে স্থির হলো, কমিউনের কোনো সভ্য যদি সাধারণ মালিকানার নিয়ম ভাঙে কিংবা তার কমরেডদের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে কমিউন থেকে বিতাড়িত হবে। ওকুনের আর ক্লাবিচেক দাবি করলো, কমিউন থেকে বের করে দেবার সঙ্গে সঙ্গে তাকে ঘরও ছেড়ে চলে যেতে হবে। এই প্রস্তাবও গৃহীত হলো। জেলা কমসোমলের সমস্ত সক্রিয় সভ্য এই কমিউনের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিল। পাশের বাড়ির পড়শির কাছ থেকে বিরাট একটা সামোভার ধার করে আনা হলো। এদের চা খাওয়ানো উপলক্ষে কমিউনের মজুদ চিনির সবটাই খরচ হয়ে গেল। চা পানের পর তারা সবাই একসঙ্গে গান ধরল। বলিষ্ঠ তরুণ গলার আওয়াজে কেঁপে উঠল ঘরের কড়িবর্গা। চোখের জলে ডুবেছে এই তামাম দুনিয়াটা, কি নিদারুণ মেহনতে দিন আমাদের কাটে, কিন্তু এবার দেরি নেই, দীপ্ত ভোরের ছটা উঠেছে ফুটে। তালিয়া লাগুতিনাই এই সমবেত সঙ্গীত পরিচালনা করছিল। তামাক কারখানায় কাজ করে মেয়েটা। তার মাথায় জড়ানো লাল রুমালটা একপাশে হেলে পড়েছে। দুষ্টুমিতে ভরা তার চোখ দুটো নাচছে। সে চোখের গভীরতার মাপ এ পর্যন্ত কেউ নেয়নি। তালিয়ার হাসিটা অত্যন্ত সংক্রামক। দুনিয়াকে সে দেখে তার 18 বছর বয়সের উজ্জ্বল চূড়া থেকে। বাহু দুটো তার ওপর দিকে দৃপ্ত ভঙ্গিতে উঠে গেছে। গানের সুর বেরিয়ে আসছে যেন একসঙ্গে অনেকগুলো তুরি ভেরি বাজছে। জাক ছড়িয়ে বিশ্বজুড়ে বন্যা সমবেগে এ গান মোদের মুক্ত হাওয়ায় উড়ছে রে নিশান, আমাদেরই কলিজার এই খুনের রঙে লাল, আগুন ছটায় জ্বলছে রে ওই ঝান্ডা খরসান। অনেক রাত্রে অনুষ্ঠান শেষ হলো। ছেলে মেয়েদের সতেজ তরুণ গলার আওয়াজের প্রতিধ্বনিতে জেগে উঠল নিস্তব্ধ রাস্তাগুলো।